জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে এই মুহূর্তে যা যা ঘটছে তার সবকিছু নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি নোমান আব্দুল্লাহ। বিমানবন্দরের কার্গো ফিলেজে আগুনের ঘটনায় সব মিলিয়ে বিলিয়ন ডলারের ক্ষতির আশঙ্কা ব্যবসায়ীদের। দেশের গুরুত্বপূর্ণ ব্যবসায়িক স্থাপনায় বারবার আগুন লাগার ঘটনা তদন্তের দাবিও জানান তারা। সব অভিযোগ আমলে নিয়ে ক্ষয়ক্ষতি নিরূপণের চেষ্টা চলছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা। এদিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ফিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ২৬ ঘন্টা পার হয়ে গেলেও ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে। ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন সম্পূর্ণ নেভাতে ভেতরে কাজ করছেন। ঘটনাস্থল পরিদর্শন করে কার্গো ফিলেজে আগুনের ঘটনার কারণ খতিয়ে দেখার আশ্বাস দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দিন। গতকাল দুপুর ২:৩০টার দিকে কার্গো ফিলেজে আগুনের ঘটনা ঘটে। আমি নিজেই তো আমি তো অ্যাবনর্মাল হয়ে গেছি প্রায়। ঠিক আছে, আমার মাল আমার সামনে পড়তেছে, আমি কি করবো এখন? আমি কিছু করতেও পারতেছি না এখন। কাস্টমসদের সাথে আমরা একটা ওয়ার্কিং কমিটি করে এটাকে যেন খুব দ্রুত ফ্যাসিলিটেট করে মালগুলা যেন বের করা যায়, যেন জমে না যায়, সেটার স্বার্থে আমাদেরকে ব্যবস্থা নেওয়ার জন্য সেই ধরনের আলাপ হয়েছে ভিতরে। আপনারা আগুনের লেলিহান শিখা দেখেছেন। এটার পরে ওখানে যে ধূম্রজাল সৃষ্টি হয়েছিল, বিশেষত এই ধূম্রজাল হওয়ার ফলে ওর ভিতরে অ্যাপ্রোচ করার মতো কোনো অবস্থা ছিল না। যতক্ষণ অবস্থা ছিল ততক্ষণ মালপত্র সরানো হয়েছে, অনুসন্ধান করা হবে। আমি যখন ব্যক্তিগতভাবে এখানে হাজির হয়েছি তখন মালামাল সরানোর মতো অবস্থায় ছিল না। নিভে গেছে শাহজালাল বিমানবন্দরের কার্গো ফিলেজের আগুন। এ নিয়ে ব্রিফ করছে ফায়ার সার্ভিস। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। অংশগুলো ছিল প্রতিটা জায়গাতে আসলে যেই কম্পার্টমেন্টালাইজড একটা ভাগ ভাগ করা ছিল, প্রত্যেকটা জায়গা ছোট ছোট করে ভাগ করা, এবং ভিতরে আপনার অনেকগুলো অংশ যেটা আপনার স্টিলের তৈরি, স্টিলের স্ট্রাকচার দিয়ে একতলা দোতলা পর্যন্ত আছে। এখানে অনেক কম্বাসেবল ম্যাটেরিয়াল ছিল, হ্যাজার্ডাস যে ম্যাটেরিয়াল, এর লোডটা অনেক বেশি, অকুপেন্সি লোডটা অনেক বেশি, যেটার জন্য আমাদের এত সময় লেগেছে। আর আরেকটা বিষয় যেই এখানে যদি অ্যাক্টিভ অথবা প্যাসিভ আমাদের যে কোনো ধরনের ডিটেকশন সিস্টেম যদি থাকতো এবং তার সাথে প্রোটেকশন সিস্টেম থাকতো, তাহলে হয়তো এতটা দুর্ঘটনা ঘটতোই না। তো এই ধরনের কোনো বিষয় আমরা এখানে পাইনি, যার কারণে আমাদেরও বেগ পেতে হচ্ছে, আমাদেরও তদন্ত করে বের করতে হবে আসলে কখন কিভাবে এই আগুনটা ধরে। যাই হোক, আমাদের নির্বাপন দিলেও যেহেতু এখানে স্টিল স্ট্রাকচারের ইস্যুটা অনেক বেশি, এরা হিট অনেক অ্যাবজর্ব করেছে এবং হিট এখনও রিলিজ করছে। হিট যেহেতু রিলিজ করছে, তার সাথে তার অথবা অন্যান্য কিছু কম্বাসেবল ম্যাটেরিয়াল রয়ে গিয়েছে, এই জন্য ধোঁয়া কিছুটা দেখতে পাচ্ছেন। তবে ভয়ের কোনো কারণ নাই, কোনো ফ্লেম নাই। আর ফ্লেম যদি হয়ও, তাহলে আমাদের 4টা ইউনিট এখানে অবস্থান করবে টিল যতক্ষণ পর্যন্ত আপনার এই ধোঁয়াগুলো থাকবে। আশা করছি যে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা নাই, বিধায় আমরা এটা নির্বাপন ঘোষণা করছি। একটা বিষয় সেটা হলো বলছিলেন যে ভিতর একটু বন্ধ করে নিতে হবে, ভিতরকার আপনি বলছিলেন যে আগুন লাগার অ্যালার্ম সিস্টেমটা নাই, এবং সেটা লাগার পর যে ডিটেকশন সিস্টেম দুটার একটাও নাই। তার মানে একটা আন্তর্জাতিক বিমানবন্দর, বাংলাদেশের প্রধান বিমানবন্দর, সেখানকার আমদানি কমপ্লেক্সের এই অবস্থা, আপনাদের সাজেশন কি? এবং এটা তো নিরাপদ না আর কি, এটা কোনোভাবেই নিরাপদ না, যে আগুন ডিটেক্ট করতেও পারছেন না, সঙ্গে সঙ্গে পানি পড়ে যাওয়ার যে অপশনটা সেটাও নাই এখানে। অ্যাক্টিভ এবং প্যাসিভ যে ডিটেকশন এবং প্রোটেকশন সিস্টেম, এটার কথা বলছি। তো এটা আপনার বর্তমান অনুযায়ী আমরা সাজেশন দিচ্ছি যে এটা অবশ্যই বিল্ড আপ করতে হবে, এটা ব্যবস্থা নিতে হবে। আর হচ্ছে এটা যেটা বললাম যে কেন এত সময় লাগলো, সময় লাগার কারণটা বললাম আর কি, যে ছোট ছোট কম্পার্টমেন্ট আপনারা গেলে হয়তো যখন দেখবেন তখন হয়তো বুঝতে পারবেন, তদন্তর পরে জানা যাবে বিষয়টা। তবে এটা খুব ছোট ছোট ঘরের মতো করে ভিতরে এরকম ভাগ করা, বিভিন্ন ভাগ করার কারণেই এটা হয়তো ভিতরে কেটে কেটে ঢুকতে হয়েছে আমাদের। তো এই স্টিলগুলো কেটে ঢুকাটা একটা বড় কষ্টসাধ্য বিষয় ছিল, এটা একটা ঝুঁকিও ছিল। আমাদের এই চ্যালেঞ্জটা আমরা মোকাবেলা করতে পেরেছি এবং সময় লেগেছে। এই কারণে আমাদের প্রথম দিকে যেহেতু আমরা যদি ভিতরে ঢুকতে পারতাম, সিস্টেমেটিক
যে প্রসেসটা থাকে সাধারণত এক্সিট রুট, আপনার এসকেপ রুট, এইগুলো এখানে কম ছিল এবং এটা খুবই স্টোরটা খুবই আপনার কনজাস্টেড, মানে কি বলবো, মানে জায়গাটা খুবই ন্যারো, যার কারণে এত কনফাইন্ড স্পেসে আমাদের ফায়ার ফাইটিংয়ে একটু সময় লেগেছে আর কি। কনফাইন্ড স্পেস এবং অনেকগুলো কম্বাসেবল ম্যাটেরিয়াল, সব কিছু মিলিয়ে আমাদেরকে এই সকাল থেকে আপনারা হয়তো দেখে থাকবেন যে এটাকে বিভিন্ন ফায়ার হুক দিয়ে উল্টায় পাল্টায় তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে এটাকে নির্বাপন করা হয়েছে, সময় লেগেছে এই জন্য। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে ফায়ার সার্ভিস আসার পর তাদেরকে বিলম্ব করা হয়েছে, তাৎক্ষণিকভাবে প্রকাশ করতে চাইলে এই বিষয়ে যদি একটু বলতেন আপনার কথা। ফায়ার সার্ভিস আসার পরে গতকাল আমাদের ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের ডিজি মহোদয় বলেছেন এবং আমরাও কোথা থেকে কোনো আমাদের রিপোর্ট পাইনি যে ফায়ার সার্ভিস এখানে আসার পথে কোনো বাধাপ্রাপ্ত হয়েছে অথবা বিলম্ব হয়েছে। এমনি স্বাভাবিক আমি বুঝতে পেরেছি, আমি আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরে আর নিজস্ব অগ্নি নির্বাপন ব্যবস্থা আছে, আপনারা এখানে ঢুকে সেটি আসলে কি পেয়েছেন? তাদের যে নির্বাপন যে ব্যবস্থা সেটি সক্রিয় ছিল কিনা? এখানে ফায়ার হাইড্রেন্ট থাকার কথা, নিজস্ব অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকার কথা আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরে, সেটি আপনারা পেয়েছেন কিনা? আপনার ধারণাটা একটু ভুল আছে, আপনার তথ্যটা একটু ভুল আছে, আমি সঠিক করে দিচ্ছি। এখানে যে ফায়ার ফাইটিং সিস্টেমটা আছে এটা ইন্টারন্যাশনাল একটা মানে অপারেশনাল, মানে এটাকে অপারেশন করার জন্য যে যে কার্যক্রম করার কথা সেটার জন্য আপনার ফায়ার ফাইটিং সিস্টেম রয়েছে, এটা বেবি চকের রয়েছে। আর ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স রাষ্ট্রীয় একটা সংস্থা যার কাজ সব জায়গায় বাংলাদেশের 64টা ডিস্ট্রিক্টে যে কোনো পয়েন্টে সে কাজ করতে পারে। এখানে আসার কথা না, থাকার কথা না, এই ধরনের কোনো রুলস রেগুলেশন অথবা কোনো জায়গায় কোথাও লেখা নেই, ফর ইউর ইনফরমেশন। আর আপনাদের সবার যে একটা জিজ্ঞাসা যে ঢুকতে দেরি হয়েছে কি বাধা দিয়েছে, এই ধরনের কোনো কার্যক্রম অথবা কথাবার্তা অথবা কোনো কিছুই তো আমাদের কোনো তরফ থেকে আমরা পাইনি। আমি জানি না যে, আমরা বুঝতে পারছি না যে আপনাদের বারংবার এই কোশ্চেন আসছে কারো। আমরা আবারও খোলাখুলি বলছি, ফায়ার সার্ভিস সঠিক টাইমেই যেভাবে স্বাভাবিক গতিতে অন্য জায়গায় যায় সেইভাবে স্বাভাবিক গতিতেই, মানে যে গতি আমাদের যে নিয়মতান্ত্রিকভাবে যে জায়গায় স্পটে আসার কথা আমরা সেভাবে এসেছি এবং এখানে কেউ বাধা দেয়নি অথবা কেউ বিলম্ব করাই নাই। আপনারা মনে হয় বুঝতে পেরেছেন না, অন্য কেউ বিলম্ব করাই নাই, আমি তো বলে দিচ্ছি। এটা তদন্ত করে দেখতে হবে যে ভিতরে যেইগুলো আপনার অগ্নি নির্বাপন যেসব বিষয়াদি ছিল এগুলো কাজ করেছে কিনা, তদন্ত সাপেক্ষ তদন্ত করে দেখতে হবে কাজ করেছে কিনা। ভবনটি কি এখন স্টেবল না ঝুঁকিপূর্ণ? আর আরেকটা বিষয় ক্লিয়ার করবেন যে অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে এখন পর্যন্ত কোনো কিছু জানতে পেরেছেন কিনা? সূত্রপাত কীভাবে হয়েছে এটা আমরা এখনো দেখতেছি। আমাদের অলরেডি তদন্ত কমিটি গঠন হয়েছে। এটা আমাদের প্রাথমিক রিপোর্ট এই যে নির্বাপনের পরে সাধারণত হয় এবং তদন্ত কমিটিটাও তার পরপরই হয়। আর এটার জন্য আমাদের একটু সময় দিতে হবে, আমরা একটু দেখে তারপরে আমরা যাচাই বাছাই করে তদন্ত করে বলতে পারবো সূত্রপাতটা কোথা থেকে। আর আরেকটা যেটা জিজ্ঞেস করেছিলেন যে এখানকার যে স্ট্রাকচারটা কতটুকু ঝুঁকি, এটা অবশ্যই ঝুঁকিপূর্ণ, কারণ এখানে যেহেতু টেম্পারেচার অনেক হাই ছিল, আপনার 2 দিন, প্রায় আজকে দিয়ে 2 দিনই হচ্ছে বলা যায়, 1 দিন প্লাস আর কি, 1.5 দিন, 24 ঘন্টা পার হয়ে গিয়েছে। এত টেম্পারেচারের কোনো কিছু সাধারণত কনস্ট্রাকশন ধরে রাখতে পারে না। এই জন্য আমরা ভিতরে দেখেছি বেশ কিছু ফাটল ধরেছে, কলামেও ফাটল ধরেছে, এটা অবশ্যই ঝুঁকিপূর্ণ, তবে অতটা ঝুঁকি নয়। আমরা যেহেতু কাজ করছি, বেশি ঝুঁকিপূর্ণ হলে আমরা হয়তো ভিতরে ঢুকতাম না এখন, তবে এটা ঝুঁকিপূর্ণ হালকা রয়েছে এবং আমি আশা করব যে এই ভবন কর্তৃপক্ষ তারা অবশ্যই এটা জরিপ করে এটা বের করবেন যে কতটুকু ঝুঁকিপূর্ণ। এইটা কিছুটা কম, কারণ এখানে যেটা হয়েছে কেমিক্যাল বলতে যেটা আমরা বুঝি, মানে এটা কেমিক্যাল এজেন্ট তৈরি হয়েছে, মানে পুরার পরে আবার বাই প্রোডাক্ট আরেকটা এজেন্ট তৈরি হয়েছে। এইভাবে কিছু কেমিক্যালের অস্তিত্ব থাকতে পারে, কারণ এখানে যেই ওষুধ রয়েছে, এখানে বিভিন্ন প্রোডাক্ট রয়েছে যেগুলো বাই প্রোডাক্ট পরবর্তীতে কেমিক্যাল এজেন্টে পরিণত হয়েছে। সুতরাং কিছুটা পরিবেশের ক্ষতি তো অবশ্যই থাকে, তবে এতটা নয় যে আমরা নিঃশ্বাস নিতে পারছি না অথবা বাতাসে আমরা চেক করে আমরা যতটুকু বুঝি যে
আমাদের মিরপুরের যে এরকম কেমিক্যাল গোডাউনের যে ঘটনা, এটার সাথে এটা অতটা ওরকম কেমিক্যালের তেজস্ক্রিয়তা অতটা নেই এখানে। এটা অনেকটাই পুড়ে গিয়েছে, তো এখন আমাদেরকে আলাদা করে দেখতে হবে, কারণ ছোট বড় বিভিন্ন রকমের ফায়ার সিস্টেম থাকতে পারে। জি, আমাদের নির্বাপন শেষ, তবে নির্বাপনের পরে একটা জিনিস বলে রাখি, ধোঁয়া থাকতে পারে, আমরা আবারও বলছি, এজন্য আমাদের গাড়ি, আমাদের যে ইউনিট 4টা থাকবে এখানে, মানে ভবিষ্যতে কোনো অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনা এড়ানোর জন্য। জি, এখন নির্বাপন ঘোষণা করা হয়েছে 4:55। ধন্যবাদ সবাইকে। হতাহত এখন পর্যন্ত আমাদের তরফ থেকে 2 জন এবং আনসারের তরফ থেকে কিছু আছে, এটা আমি এক্স্যাক্টলি সংখ্যা বলতে পারছি না। আহত এটা অল্প আহত, না না না, আহত অল্প, মানে এই 2 জন আর ওই আনসারের কয়েকজন আছে, তবে সিগনিফিকেন্ট কোনো দুর্ঘটনা ঘটে নাই, এখন পর্যন্ত আমাদের কেউ বলেও নাই। আর এই তো, থ্যাংক ইউ। শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় সবশেষ পরিস্থিতি নিয়ে ব্রিফ করছিল ফায়ার সার্ভিস। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। দেশে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আগে বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ায় এক প্রশ্নের উত্তরে জুলাই যোদ্ধাদের নিয়ে করা মন্তব্যের অপব্যাখ্যা হয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। দেশের সমসাময়িক পরিস্থিতি ও রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে গুলশান চেয়ারপারসন কার্যালয়ে এক ব্রিফিংয়ে এই কথা বলেন তিনি। এছাড়াও দেশে একের পর এক অগ্নিকাণ্ডে ফ্যাসিবাদের দোসররা জড়িত কিনা তা খতিয়ে দেখা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। যে সমস্ত বিশৃঙ্খলা হয়েছে আমরা খোঁজ নিয়েছি, এটা তদন্তনাধীন আছে। দেখা গেছে এখানে জুলাই যোদ্ধাদের নামে কিছু সংখ্যক ছাত্র নামধারী, সেটা ইন্টারভিউতে আমি দেখেছি, কিছু উচ্ছৃঙ্খল লোক ঢুকেছে। সেটা ফ্যাসিস্ট সরকারের ফ্যাসিস্ট বাহিনী বলে আমি মনে করি। এই কথার মধ্য দিয়ে প্রকৃতপক্ষে আমি জুলাই অভ্যুত্থানের সাথে জড়িত ব্যক্তি, সংগঠন এবং শক্তিদের সম্মানিত করার চেষ্টা করেছি, যাতে কোনো ক্রমেই কেউ যেন জুলাই যোদ্ধাদেরকে এই সমস্ত কর্মকাণ্ডের জন্য, উচ্ছৃঙ্খল কর্মকাণ্ডের জন্য অভিযুক্ত না করতে পারে। ছাত্র গণ অভ্যুত্থান 2024 আমাদের জাতীয় জীবনের জন্য শক্তি। সামনে এই জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য আমরা সমুন্নত রাখতে চাই। জুলাই সনদের আইনি ভিত্তি দিতে রাষ্ট্রপতির আদেশ, গণভোট, পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে 4র্থ ধাপে কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত সহ সমমনা দলগুলো। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই কথা জানান নেতৃবৃন্দ। এতে আগামী 20 অক্টোবর রাজধানীতে, 25 অক্টোবর বিভাগীয় শহরে এবং 27 অক্টোবর জেলা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দিয়েছে দলগুলো। আগামী 27 অক্টোবরের মধ্যে দাবি না মানলে গণ আন্দোলনের ডাক দেওয়ারও ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে অংশ নিয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার জুলাই সনদের আইনি ভিত্তি বাস্তবায়নে সরকার প্রধান ও ঐকমত্য কমিশন প্রধানের প্রতিশ্রুতির কথা উল্লেখ করেন। বলেন, শুধুমাত্র যে বিষয়গুলোতে রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছাতে পেরেছে তার ভিত্তিতেই জুলাই সনদে স্বাক্ষর করা হয়েছে। দাবি করেন, নির্বাচনে বাধা সৃষ্টি করতে নয়, বরং সুষ্ঠু ও নিরপেক্ষ করতেই এই আন্দোলন। 2026 ফেব্রুয়ারিতে আমরা নির্বাচন চাই, নির্বাচন ওই দিনেই আমরা চাই, কিন্তু সংস্কার তো প্রায় হয়েই গেছে, শুধু আদেশটা জারি করা প্রয়োজন, গণভোটটা প্রয়োজন। 2টা জায়গায় এসে আমরা এই আন্দোলন প্রয়োজন মনে করছি। আন্দোলন ছাড়া কর্তৃপক্ষ, যারা সরকার প্রধান, যারা ঐকমত্য কমিশনের প্রধান, তাদের দৃষ্টি আকর্ষণ করা, তাদেরকে আলোচনা নিষ্পত্তির দিকে উদ্বুদ্ধ করে তাদেরকে এক জায়গায় বসে ওনারা আলোচনা করবেন। এটা তো আন্দোলনটা তো একটা পার্ট অফ দ্য পলিটিক্স, এটা রাজনীতির একটা অংশ, এটাকে নিয়মতান্ত্রিকভাবে নিতে হবে এবং এই আন্দোলনের মধ্য দিয়ে আশা করি আমাদের দাবি পূরণ হবে। জামায়াতে ইসলামীর পিআর পদ্ধতির আন্দোলন প্রকৃতপক্ষে পরিকল্পিত রাজনৈতিক প্রতারণা বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিকেলে ফেসবুক পোস্টে তিনি এই মন্তব্য করেন। জনগণ এই প্রতারণা স্পষ্টভাবে বুঝতে পেরেছে উল্লেখ করে তিনি বলেন, মিথ্যা সংস্কারবাদী বা কৌশলী ব্যক্তিদের দ্বারা জনগণ প্রতারিত হবে না। নাহিদ ইসলাম আরও লিখেন, জামায়াত ও তার মিত্ররা এই এজেন্ডাকে হাইজ্যাক করেছে, দলীয় স্বার্থের জন্য এটিকে দর কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে তারা। তাদের উদ্দেশ্য কখনো সংস্কার ছিল না, এটি ছিল কারসাজি।
জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছে গণফোরাম, তবে জুলাই সনদ স্বাক্ষর করতে এখনও যারা বাকি আছেন তাদের আবারও স্বাক্ষর করার আহ্বান জানিয়েছেন ঐকমত্য কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ। দুপুরে জাতীয় সংসদ ভবনের এলডি হলে গণফোরামের স্বাক্ষর অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। এ সময় গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত চৌধুরী বলেন, ৭২-এর সংবিধানের ৪ মূলনীতি জুলাই সনদে উল্লেখ থাকলে তা পূর্ণতা পেত, তবে সনদে স্বাধীনতার ঘোষণাপত্র যুক্ত করা হবে এমন আশ্বাস পেয়ে জুলাই সনদে স্বাক্ষর করেছে গণফোরাম। এদিকে জুলাই সনদে স্বাক্ষর করায় কমিশন এবং গণফোরামকে মুঠোফোনে স্বাগত জানিয়েছেন ডক্টর কামাল হোসেন। জুলাই জাতীয় সনদ 2025 স্বাক্ষর করতে এসছেন এবং আমরা মনে করি যে এই সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে আমরা যে নতুন পর্যায়ে রাষ্ট্র গঠনের, রাষ্ট্র সংস্কারের যে নতুন পর্যায়ে তার অগ্রণী সৈনিক হিসেবে গণফোরাম এবং গণফোরামের সঙ্গে যুক্ত প্রত্যেকেই থাকবেন। আমাদের প্রস্তাব ছিল একই সাথে 4 মূলনীতি, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র এবং জাতীয়তাবাদ, এই 4টি শব্দ সহ যদি এটা দেওয়া হতো তাহলে জিনিসটা আমাদের কাছে পরিপূর্ণতা লাভ করত। ঐকমত্য কমিশনের সুপারিশের ভিত্তিতে জুলাই সনদে অন্তর্বর্তী সরকার আইনি ভিত্তি দেবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নে জবাবে বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মত পার্থক্য দূর করে জুলাই সনদের এনসিপি স্বাক্ষর করবে বলে আশাবাদও ব্যক্ত করেন উপদেষ্টা। রাজনৈতিক বিষয়ে একটা দলের যদি মতপার্থক্য থাকে সেটা মতপার্থক্য, সেটা দূরত্ব না। এনসিপি আপাতত স্বাক্ষর করেনি, কিন্তু এনসিপি প্রথম থেকে ঐকমত্য কমিশনের সবকটা মিটিংয়েই ছিল, সবকটা জিনিসেই তারা স্বাক্ষর করেছেন। তারা যে জিনিসটা বলেছেন যে বাস্তবায়নের একেবারে কংক্রিট আইনি রূপরেখা, এইটা নিয়ে যখন ঐকমত্য কমিশন সরকারের কাছে রিপোর্টটা দিবে তখন সরকার একটা পজিশনে যাবে বলবার জন্য যে আসলে কোন পথটার কথা আমরা ভাবব। ইসির কার্যক্রম প্রাতিষ্ঠানিক স্বৈরাচারের মতো হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন এনসিপির মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। বলেন, কমিশনের নিয়ন্ত্রণ তাদের হাতে নেই। সকালে শাপলা প্রতীক ইস্যুতে কমিশনের সাথে আলাপ শেষে তিনি একথা বলেন। অন্যদিকে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, নির্বাচন কমিশন নিয়ম নীতি ছাড়াই চলছে। এছাড়াও বলেন, গণভোটের আদেশ রাষ্ট্রপতি নয়, প্রধান উপদেষ্টাকে দিতে হবে। যে নির্বাচন কমিশনের আসলে রিমোট কন্ট্রোলটা এটা অন্য জায়গায়, এই নির্বাচন কমিশনের রিমোট কন্ট্রোল এটা আগারগাঁও নাই, এটা অন্য কোনো জায়গা থেকে পরিচালিত হয়। আমরা যখনই তাদের সাথে কথা বলি মনে হয় এই ডিসিশনটা এটা তারা নিজেরা নেয় না, এই ডিসিশনটা তাদেরকে চাপিয়ে দেওয়া হয়। তাদের এই আচরণে আমাদের কাছে মনে হয় না যে তারা একটা সুষ্ঠু নিরপেক্ষ একটা নির্বাচন তারা পরিচালনা করতে পারবে না। নির্বাচন কমিশন যেন এমন কোনো স্বেচ্ছাচারী সিদ্ধান্ত না নেয় যাতে করে নুরুল হুদা কমিশনের মতো বা নুরুল হুদার মতো পরিণতি হয়। গণভোটের যে আদেশটা হবে সে আদেশটা আমরা চুপ্পুর হাত থেকে নিব না। সে আদেশটা অবশ্যই বাংলাদেশের বর্তমান যিনি প্রধান উপদেষ্টা রয়েছেন ডক্টর ইউনূস থেকে হতে হবে, যার হাত দিয়ে বাংলাদেশের মানুষের রক্তে রঞ্জিত হয়েছে, আহত হয়েছে, শহীদ হয়েছে এবং অন্যতম কারিগর ছিল চুপ্পু। সেই চুপ্পুর মধ্য দিয়ে হাতের সাইন দিয়ে এনসিপি বাংলাদেশে কোনো জুলাই সনদের সাইন মানবে না। যে নির্বাচন কমিশন একটি রাজনৈতিক দলকে প্রাপ্য মার্কা দেওয়ার সৎ সাহস দেখাতে পারে না, তাদের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন হতে পারে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। যেই নির্বাচন কমিশন একটা রাজনৈতিক দলকে তাদের প্রাপ্য মার্কাটা দেওয়ার সৎ সাহস দেখাতে পারে না, আমরা মনে করি সেই নির্বাচনের অধীনে একটা সুষ্ঠু নির্বাচন এই বাংলাদেশে হতে পারে না। আমরা এনসিপি আমাদের জায়গা থেকে অবশ্যই প্রত্যাশা করি যে আমরা শাপলা প্রতীক পেয়েই আগামী নির্বাচনে অংশগ্রহণ করব। এটা যদি তারা আমাদের সাথে অন্যায় করে আমরা এই অন্যায়ের বিরুদ্ধে রাজনৈতিকভাবে মোকাবেলা করব। নির্বাচন কমিশনের বিধিমালায় না থাকায় এনসিপিকে শাপলা প্রতীক দেওয়া যাচ্ছে না জানিয়েছেন ইসি আনোয়ারুল ইসলাম সরকার। সকালে সিলেট মেট্রোপলিটন পুলিশের কনফারেন্স হলে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ কার্যক্রমে ইসি জানান, বিতর্কিত কেউ নির্বাচনকালীন দায়িত্বে থাকবে না। আইন এবং বিধি অনুযায়ী আমাদের তালিকায় যেই মার্কাগুলো রয়েছে, যে প্রতীকগুলো রয়েছে, সেগুলোর মধ্যে যে প্রতীকটা চাচ্ছেন সেই প্রতীকটা না থাকার কারণে নির্বাচন কমিশন দিতে পারছে। আইনগতভাবে এখন তো ওই দলটার কার্যক্রম স্থগিত আছে। আপনি ভালো বুঝেন, স্থগিত থাকলে তো স্থগিত, সব কিছু বিতর্কিত কোনো লোক নির্বাচনে আসতে পারবে না। নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান,
আইনের কাছে দায়বদ্ধ। বিদ্যমান আইন অনুযায়ী আপনাদের সকলের সহযোগিতায় একটা অবাধ এবং সুষ্ঠু নির্বাচন যাতে হয় সেজন্য কাজ করবে। নির্বাচন কমিশন যেই মুহূর্তে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করবে সেই মুহূর্তে দেশে অগ্নিকাণ্ডের মতো অশনি সংকেত দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। যখন এই নির্বাচন কমিশন বলা শুরু করলো ডিসেম্বরের প্রথম সপ্তাহে বাংলাদেশের এই নির্বাচন তফসিল ঘোষণা করবেন, ঠিক তার পূর্ব মুহূর্তগুলো বাংলাদেশে এই নির্বাচনকে ব্যাহত করার এই অশনি সংকেতগুলো খুঁজে বের করতে হবে। যারাই এই ষড়যন্ত্রের সাথে লিপ্ত তারা বাংলাদেশের সুখ চান না, তারা বাংলাদেশের গণতন্ত্র চান না। বাড়ি ভাতা মূল বেতনের ৫% নির্ধারণ করে শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করে ৮ম দিনের আন্দোলন ও অনশন অব্যাহত রেখেছেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। বিকেলে শিক্ষা ভবন অভিমুখে ভুখা মিছিল করেছে তারা। যৌক্তিক আন্দোলনকে নির্বাচন বানচালের অপচেষ্টা বলার সুযোগ নেই বলে দাবি করেছেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব দেলোয়ার হোসেন আজিজি। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি। গেল ১২ অক্টোবর থেকে আবাসন, চিকিৎসা ও উৎসব ভাতার ৩ দফা দাবিতে আন্দোলন করছেন শিক্ষকরা। ১৭ অক্টোবর দুপুরে অনশনে বসেন তারা। পুরো প্রজ্ঞাপনকে প্রহসন দাবি করে ২০% আবাসন ভাতার দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকার দাবি জানান তারা। অবশেষে আন্দোলনের মুখে বাড়ি ভাড়া মূল বেতনের ৫% নির্ধারণ করে প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করে শিক্ষা ভবন অভিমুখে ভুখা মিছিল করেছেন এমপিও শিক্ষকরা। কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন সহকর্মী আতিক, মেসবাহ, লগ্ন মিছিল তো শেষ, নতুন কোনো কর্মসূচি এসেছে কিনা জানাবেন। মিছিল শেষ হয়ে গেছে এবং এখন পুনরায় কিন্তু যারা আন্দোলনকারী শিক্ষক রয়েছেন তারা শহীদ মিনারে, কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করেছেন। আমরা আসলে তাদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, জিজ্ঞেস করেছিলাম যে আসলে নতুন কোনো কর্মসূচি আছে কিনা। তারা আসলে সিদ্ধান্ত নেওয়ার পরে আসলে বিস্তারিতভাবে জানা যাবে যে আসলে কখন কোন ধরনের কর্মসূচি রয়েছে। এখন পর্যন্ত কিন্তু নতুন কোনো কর্মসূচি ঘোষণা করা হয়নি। আমরা যদি একটু দেখাতে চাই আসলে যে পরিস্থিতি আসলে এখানে তৈরি হয়ে গেছে, সেটি হচ্ছে যে এখানে যারা শিক্ষকরা রয়েছেন সকাল থেকেই আসলে আন্দোলনকে জোরদার করবার জন্য যুক্ত হয়েছেন। তারপর দেখেছি যে শিক্ষকদের একটা মোটামুটি একটা ঢল আমরা দেখতে পেরেছি এবং পুরো শহীদ মিনার প্রাঙ্গণ কিন্তু ভরে গিয়েছিল আসলে যারা শিক্ষকরা রয়েছেন, আন্দোলনকারীরা রয়েছেন। তবে এখন যেহেতু যে মিছিল ছিল সেই মিছিলের পরে কিন্তু পুনরায় আসলে তারা এখানে অবস্থান করেছেন। পুনরায় তারা আসলে আমাদেরকে বলছিলেন যে অনেকে এখানে অনশনরত অবস্থায় ছিলেন, অনেকে আবার কিছুটা যেহেতু একটা উত্তাপের দিন গিয়েছে তো সেক্ষেত্রে আসলে অনেকে আমরা দেখেছি যে আসলে কিছুটা আহত অবস্থায় বা কিছুটা ক্লান্ত অবস্থায় আসলে হাসপাতালমুখী হয়েছেন, এমনটা আমরা দেখেছি। তবে যারা শিক্ষক নেতারা রয়েছেন নতুন কোনো কর্মসূচির বিষয়ে আমাদেরকে এখন পর্যন্ত নিশ্চিত করেননি। তবে বলেছেন যে কর্মসূচি যাই দেওয়া হোক না কেন, যতক্ষণ পর্যন্ত না সেই যে ২০ দফা যে দাবি রয়েছে সেই দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আসলে এখানে তাদের যে কর্মসূচি অব্যাহত রাখবেন, তারা এখানে অবস্থান করবেন। শুধু এখানে অবস্থান করবেন এমনটা নয়, আজকে যখন সে যে জোটের পক্ষ থেকে আন্দোলন চলছে, সদস্য সচিব আমাদের সাথে কথা বলেছিলেন, তিনি কিন্তু বলেছেন, স্পষ্ট করে বলেছেন যে শুধু শিক্ষা ভবন নয়, রাজধানীর যে গুরুত্বপূর্ণ যে মোড়গুলো রয়েছে, শাহবাগের কথা বলেছিলেন মৎস্য ভবনের কথা, সেই জায়গাগুলোতেও তারা আসলে শান্তিপূর্ণভাবে আসলে বিক্ষোভ বা মিছিল করতে পারেন যে কোনো সময় এবং তারা আসলে তাদের দাবিকে যৌক্তিক দাবি করে যে কোনো কিছুর বিনিময়ে তাদের যে যৌক্তিক দাবি রয়েছে সেটি যেন পূরণ করা হয়, সেজন্য যত কঠোরতর আন্দোলন আসলে করা যায় সে বিষয়ে তারা আসলে অগ্রগামী হবেন, এমনটা আমাদেরকে জানিয়েছেন। তো আপাতত যেমনটা দেখতে পাচ্ছেন শিক্ষকরা কিন্তু প্রায় সন্ধ্যা নেমে গেছে, এখনও কিন্তু তারা আসলে তাদের যে স্লোগান রয়েছে, তাদের যে দাবি রয়েছে সেই দাবি নিয়েই কিন্তু তারা প্রকাশ করছেন এবং বলছেন যে ২০% নিচে আসলে কোনোভাবেই তাদের যে বাড়ি ভাড়ার বিষয়টি রয়েছে, আবাসন ভাতার রয়েছে, সেটি না কমালে আসলে কোনোভাবেই সেটি নিশ্চিত না করলে আসলে কোনোভাবেই আসলে তারা এখান থেকে রাজপথ ছাড়বেন না, এমন একটি বিষয় বলেছেন। এবং একই সাথে আরও দুটো দাবি কিন্তু তাদের মাঝে রয়েছে। আমরা যেমনটা জানি যে উৎসব ভাতার যে বিষয় রয়েছে, উৎসব ভাতার যে বিষয়টি রয়েছে সেই উৎসব ভাতাও কিন্তু আসলে ৭৫% এবং ১৫%
পরামর্শ, তাদের চিকিৎসা ভাতা সেই বিষয়টি নিশ্চিত করার একটি বিষয় রয়েছে। তবে কোন ধরনের কর্মসূচি দেওয়া হয়েছে কিছুক্ষণ পরে হয়তো বা ব্রিফ করবেন, তখন আমরা আসলে স্পষ্টভাবে জানতে পারবো যে কোন ধরনের কর্মসূচিতে তারা যাবেন। তো নোমান, এই ছিল আমার এখান থেকে সর্বশেষ। নোমান, শিক্ষকদের আন্দোলনের বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী আতিক মেজবা লগ্ন। শিক্ষা মন্ত্রণালয়ের সীমাবদ্ধতা সত্ত্বেও যতটুকু সম্ভব ততটুকু বাড়ি ভাড়া বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা CR আবরার। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এ সময় শিক্ষকদের দ্রুত শ্রেণীকক্ষে ফিরে যাবার আহ্বান জানান তিনি। সংক্রান্ত যে আমাদের অগ্রগতি সেটা হয়েছে, আমরা মনে করি শিক্ষক সমাজের অনেক বেশি পাওয়া দরকার, কিন্তু বর্তমান সীমাবদ্ধতার কারণে যে সিদ্ধান্ত হয়েছে, অর্থ মন্ত্রণালয় তারা বরাদ্দ সেটা করেছেন, সেখানে আমাদের দিক থেকে আমরা চেষ্টা করেছি যথেষ্ট। আমি মনে করি এখন আন্দোলনরত শিক্ষক যারা রয়েছেন তারা এখন শ্রেণীকক্ষ। চট্টগ্রাম বন্দরে প্রবেশের গেট পাস ও যানবাহন প্রবেশের বর্ধিত ফি স্থগিত করায় ট্রাক কাভার ভ্যান মালিক সমিতির কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে। দুপুরে বন্দর কর্তৃপক্ষের সাথে বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরিবহন ধর্মঘট প্রত্যাহার হলেও এখনও পুরোপুরি শুরু হয়নি গাড়ি চলাচল। লিখিত সিদ্ধান্তের অপেক্ষায় শ্রমিক ইউনিয়ন। সকাল থেকে বন্দরে 4 ঘন্টার কর্মবিরতি পালন করে C&F এজেন্টরা। পরিবহন মালিক ও C&F এজেন্টদের কর্মবিরতিতে গতকাল থেকে বন্ধ রয়েছে সড়ক পথে চট্টগ্রাম বন্দর থেকে পণ্য ডেলিভারি ও সারা দেশে পণ্য পরিবহন। কোনো গাড়ি বন্দরে ঢুকতে না পারায় পণ্যের শিপমেন্ট ব্যাহত হচ্ছে। এর আগে ব্যবসায়ীদের আপত্তি উপেক্ষা করে গত 15 অক্টোবর থেকে 52টি সেবা খাত গড়ে প্রায় 41% হারে বর্ধিত মাশুল কার্যকর করে বন্দর। একই সাথে গেট পাস ও পরিবহন প্রবেশ ফি বাড়ানো হয়েছে 4 থেকে 10 গুণ। বৈঠকের পর আন্দোলন প্রত্যাহার করছে এবং আগে যে দাবি দেওয়া ছিল সেটাও কিন্তু এখন মেনে নিছে। আমাদের গেট পাস দেওয়া শুরু হয়ে গেছে। ট্রাক ড্রাইভাররা এদেরও যে গাড়িগুলো অবরোধ করা ছিল এটা প্রত্যাহার করে দিচ্ছে। এখন সব গাড়ি বর্তমানে এখন সব গাড়ি ঢুকে যাবে। গেট পাস দিচ্ছে এদেরকে, গেট পাস দেওয়ার পর গাড়ি ঢুকবে। দেশের আমদানি রপ্তানি অর্থনীতি বাণিজ্য সবকিছুর স্বার্থে আমাদের চেয়ারম্যান মহোদয় পরবর্তী সরকারি আদেশ না আসা পর্যন্ত এটা স্থগিত রাখার একটা সিদ্ধান্ত দিয়েছেন। টাঙ্গাইলের স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শনিবার রাতে সদর উপজেলার করটিয়া বাজার এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, করটিয়া বাজারের মা কালী জুয়েলার্সের স্বত্বাধিকারী বিপ্লব কর্মকার দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। পথে করটিয়া বাজারের দুর্গা মন্দিরের সামনে পৌঁছালে ওত পেতে থাকা একটি প্রাইভেট কার থেকে 3 থেকে 4 জন দুর্বৃত্ত হঠাৎ পটকা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। পরে তারা বিপ্লব কর্মকারকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। এই সময় তার কাছে থাকা স্বর্ণ ও নগদ টাকা ছিনতাই করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। কুষ্টিয়ার ছেউরিয়ায় আখড়াবাড়িতে 3 দিনের সাধু সঙ্গ শেষ হচ্ছে আজ। সঙ্গ ছেড়ে আপন নিড়ে ফিরে যাচ্ছেন সাধু বাউলরা। বিদায়বেলায় অশ্রুসিক্ত চোখ তাদের। নানা আনুষ্ঠানিকতায় সাধুসঙ্গের পর বাউল সাধকরা ফিরছেন যার যার গন্তব্যে। 3 দিনের স্মরণোৎসবে লালন সাঁইজির মানবতার বার্তা ও দর্শন ধারণ করেন ভক্ত অনুরাগীরা। লালনের গান, বাণী ও সাধু গুরুদের জীবনাচরণের পালায় জমে ওঠে স্মরণোৎসব। এবারে লালন আয়োজনে ভিড় ছিল অন্যবারের চেয়ে বেশি। এবারই প্রথম আধ্যাত্মিক সাধক বাউল সম্রাট ফকির লালন শাহের 135তম তিরোধান দিবস ঘিরে রাষ্ট্রীয়ভাবে সাধু সঙ্গের আয়োজন করা হয়। বরিশালে উদযাপিত হচ্ছে উপমহাদেশের সবচেয়ে বড় শ্মশান দীপাবলি। এ উপলক্ষে নগরের কাউনিয়ায় বরিশাল মহাশ্মশানের মৃত স্বজনদের আত্মার শান্তি কামনায় ভিড় করছেন স্বজনরাই। নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী অমিত হাসান। অমিত, শ্মশান দীপাবলি ঘিরে কি কি আনুষ্ঠানিকতা রয়েছে, প্রদীপ প্রজ্বলন কখন করা হবে, বিস্তারিত জানাবেন। নোমান, একটু জানিয়ে রাখি, উপমহাদেশের সর্ববৃহৎ এবং সর্বপ্রথম যেখানে এই আয়োজন করা হয় সেই জায়গাটি হচ্ছে এই বরিশালের মহাশ্মশান। এবং এই মহাশ্মশানেই যে শ্মশান দীপাবলিকে ঘিরে ইতিমধ্যে কিন্তু যারা স্বজনরা রয়েছেন তারা এই শ্মশান প্রাঙ্গণে প্রবেশ করেছেন এবং বিকেল থেকেই আমরা দেখেছি তারা প্রিয়জনদের যে সমাধিগুলো রয়েছে সেখানে আসছেন এবং প্রিয়জনের যে খাবারগুলো রয়েছে সেগুলো কিন্তু সাজিয়ে রাখছেন, ছবিতে মালা দিয়ে সাজাচ্ছেন এবং গীতা পাঠ করছেন। অনেকেই আমরা দেখেছি বয়স্ক যারা রয়েছেন তারা কিন্তু আত্মার শান্তি কামনায় গীতা পাঠ করছেন এবং ইতিমধ্যে কিন্তু সমাধিগুলোতে দেখা যাচ্ছে প্রদীপ
কিংবা মোমবাতি প্রজ্বলন করে তারা শান্তি কামনা করছেন এবং বিভিন্ন যারা হিন্দু ধর্মাবলম্বী রয়েছেন তারা আসছেন, তাদের প্রিয়জনের যে সমাধিগুলো রয়েছেন সেগুলো ঘুরে ঘুরে দেখছেন, পরিষ্কার করছেন এবং মোমবাতি দিয়ে খাবার দিয়ে সেগুলো কিন্তু প্রস্তুত করা হচ্ছে। আর কিছুক্ষণের পরেই কিন্তু বড়ুয়া মহাশ্মশান এলাকা মোমবাতির আলোয় কিন্তু ভরে যাবে এবং এই আলোয় আলোকিত হয়ে যাবে। এবং প্রতি বছরই আমরা দেখি এখানে বিভিন্ন প্রান্ত থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসে এবং যাদের স্বজনরা আছে তারা তো আসেই, তাছাড়াও আসলে এটি দেখতেও কিন্তু অনেক মানুষ ভিড় করেন এই মহাশ্মশান দীপাবলির যে দিনটি রয়েছে সেই দিনটিতে। এবং বিকেল থেকেই আমরা দেখেছি যে এই পুরো মহাশ্মশান প্রাঙ্গণ কিন্তু যারা হিন্দু ধর্মাবলম্বীরা রয়েছেন তারা আসছেন এবং ঘুরছেন, প্রিয়জনদের যে সমাধিগুলো রয়েছেন সেগুলোতে বিভিন্ন ধরনের পূজা অর্চনা করছেন, খাবার দিচ্ছেন, মোমবাতি প্রজ্বলন করছেন। এবং আরেকটু জানিয়ে রাখি যে এই মহাশ্মশানটিতে প্রায় 61,000-এর অধিক কিন্তু সমাধি রয়েছে কিংবা মঠ রয়েছে। এর মধ্যে প্রায় 50,000 মঠ রয়েছে যেগুলো পাকা, এছাড়াও 10,000-এর অধিক রয়েছে যেগুলো কাঁচা অবস্থায় রয়েছে। এবং স্বজন বাকি যেগুলো রয়েছে সেগুলো আসলে যে স্বজন খুঁজে পাওয়া যায় না, তাদের এখানে কিন্তু সমাধি দেয়া হয়। যে কারণে কিন্তু এখানে যে বিভিন্ন গোলাপি রঙের মঠগুলো রয়েছে সেগুলো সেই যে যারা অজ্ঞাত রয়েছে তাদের নামেই কিন্তু রাখা হয়েছে। এবং আরেকটু জানিয়ে রাখি যে প্রতি বছরই এই দিনটিকে ঘিরে বরিশালের এই মহাশ্মশান কিন্তু মোমবাতির আলোয় আলোকিত হয়ে ওঠে এবং বিভিন্ন ধরনের রং করে সেগুলো কিন্তু সুসজ্জিত করা হয়। এবং বরিশাল নগরী ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে যারা হিন্দু ধর্মাবলম্বীরা রয়েছেন তারা আসেন এবং দেশের বাইরে থেকেও, বিশেষ করে নেপাল, ভারত থেকেও কিন্তু প্রিয়জনের টানে এই দিনটিতে তারা এই মহাশ্মশানে উপস্থিত হন এবং তাদের মৃত স্বজনদের আত্মার শান্তি কামনা করেন। এবং আমরা আরেকটু জানিয়ে রাখি যে ইতিমধ্যে কিন্তু যারা বরিশালের বিভিন্ন জায়গা থেকে আগতরা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন এবং তাদের যে মৃত স্বজনদের যে সমাধিগুলো রয়েছে সেগুলোতে তারা প্রদীপ প্রজ্বলন করছেন, মোমবাতি প্রজ্বলন করছেন এবং প্রার্থনা করছেন যাতে তার আত্মার শান্তি কামনায় তারা বিভিন্ন ধরনের প্রার্থনা করছেন এবং বিভিন্ন ধরনের মোমবাতির আলোয় আলোকিত করছেন। তো বরিশাল মহাশ্মশান থেকে এই ছিল আমার কাছে সবশেষ। নোমান, বরিশাল থেকে শ্মশান দীপাবলির খবর জানাচ্ছিলেন সহকর্মী অমিত হাসান। এবার দেশের বাইরের খবর। ডাকাতির ঘটনায় হঠাৎ বন্ধ ঘোষণা করা হয়েছে ফ্রান্সের বিশ্ববিখ্যাত লুভ মিউজিয়াম। ফ্রান্সের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী রাচিদা দাতি এই তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয় সময় রোববার সকালে পূর্ব নির্ধারিত সময়ে জাদুঘরটি খোলার পরপরই ডাকাতির ঘটনা ঘটে। যদিও কী ডাকাতি হয়েছে সে বিষয়টি এখনও অস্পষ্ট। মুখোশধারী 3 ব্যক্তি জানালা ভেঙে ভেতরে ঢুকে অন্তত 9টি অলংকার চুরি করে স্কুটারে চড়ে পালিয়ে যায় বলে জানিয়েছেন স্থানীয় বিভিন্ন সংবাদ মাধ্যম। সংস্কার কাজের জন্য বাইরে থাকা একটি লিফট ব্যবহার করে জাদুঘরের অ্যাপোলো গ্যালারিতে ঢোকে তারা। এই ঘটনায় কেউ হতাহত হয়েছে বলেও জানা যায়নি। ঘটনাস্থলে অনুসন্ধানে ব্যস্ত পুলিশ। জাদুঘর বন্ধ করে দেয়ায় ভেতরে আটকা পড়েছেন অনেক দর্শনার্থী। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র জুড়ে বিক্ষোভ করেছেন লক্ষাধিক মার্কিন নাগরিক। ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক, শিকাগো, মিয়ামি ও লস অ্যাঞ্জেলসের মতো গুরুত্বপূর্ণ শহরগুলোতে ট্রাম্প বিরোধী এই নো কিংস বিক্ষোভের অংশ হিসেবে 2,500-এরও বেশি র্যালি বের করেন আয়োজকরা। গণতন্ত্র ও সংবিধান বিষয়ে বিভিন্ন লাইন লেখা প্ল্যাকার্ড নিয়ে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট, প্রধান সড়ক ও সাবওয়েতে অবস্থান নেন বিক্ষোভকারীরা। তাদের অভিযোগ, ট্রাম্পের অভিবাসন ও শিক্ষাসহ বিভিন্ন নীতি দেশকে স্বৈরতন্ত্রের দিকে ঠেলে দিচ্ছে। জিম্মিদের মরদেহ ফিরিয়ে দিতে দেরি করায় পরবর্তী ঘোষণা দেওয়ার আগ পর্যন্ত গাজা ও মিশর সীমান্তে রাফাহ ক্রসিং বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ইসরায়েল। রোববার এই নিরাপত্তা চৌকি খুলে দেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত জানিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর অফিস। এদিকে গাজার ধ্বংসাবশেষ থেকে উদ্ধারের পর আরও 2 জিম্মির মরদেহ রেড ক্রসের মাধ্যমে ইসরায়েলের কাছে হস্তান্তর করেছে হামাস। বাকি জিম্মিদের মরদেহ ফিরিয়ে আনার দাবিতে তেল আবিবে বিক্ষোভ করেছেন ইসরায়েলিরা। এছাড়া ইসরায়েলের বিরুদ্ধে 47 বার যুদ্ধবিরতির শর্ত ভঙ্গের অভিযোগ এনেছে গাজা কর্তৃপক্ষ। গাজা মিডিয়া অফিসের দাবি, 10 অক্টোবর যুদ্ধবিরতির শর্তে রাজি হওয়ার পর থেকে এখনও পর্যন্ত 38 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। আইডিএফের হামলায় আহত হয়েছেন আরও 150 মানুষ। তবে সবচেয়ে মর্মান্তিক হামলার অভিযোগ পাওয়া গেছে গেল শনিবার। এদিন গাজার মূল শহরের পূর্ব দিকে ইসরায়েলি হামলায় একই পরিবারের 11 সদস্য নিহত হয়েছে বলে দাবি ফিলিস্তিনি কর্তৃপক্ষের। এর মধ্যে 7 জনই ছিল শিশু।
ঋষাদের ক্যারিয়ার সেরা বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে জয় পেয়েছে বাংলাদেশ। সেই ম্যাচে দারুণ কিছু রেকর্ড গড়েছেন এই স্পিনার। ব্যাটে বলে দারুণ পারফরমেন্সে ক্রমেই দলের ভরসা হয়ে উঠছেন তিনি। প্রথম ডানহাতে বাংলাদেশের স্পিনার হিসেবে ওডিআইতে 5-এর দেখা পেয়েছেন ঋষাদ। এমনকি বাংলাদেশি স্পিনারদের মাঝে সেরা বোলিং ফিগারও এখন তারই দখলে। আসলে আমি আমার প্রসেসের মধ্যেই ছিলাম, তো প্রথম একটা ওভার একটু অ্যাডজাস্ট করতে প্রবলেম হয়েছে, তো পরে সব কিছু ঠিক কভার করে ফেলছি ইনশাল্লাহ। আসলে তেমন কিছু বলার নেই, এটা হচ্ছে আমার জব, তো এটা আমাকে করতে হবে। তো যেদিন সবাই একটু স্ট্রাগল করতেছিল, তো আমি চেষ্টা করছি যে আমার বেস্টটা দেওয়ার, তো এটা নর্মাল, এটা আমার জব। আমার রোলটা হচ্ছে যে কীভাবে একটু এক্সট্রা রান করা যায়, যে টিমের জন্য যেটা ভালো হয়, যে জায়গায় 180 সে জায়গায় যদি 210-15 হয় তো আমার জন্য ভালো। তো আমি এটাই রোল, আমার এটা ট্রাই করছি, তো আলহামদুলিল্লাহ হয়েছে। 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে 7 উইকেটে হেরেছে ভারত। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে 29 বল হাতে রেখে জয় পেয়েছে অজিরা। পার্থে ব্যাট করতে নেমে প্রথম পাওয়ার প্লেতেই 3 উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত। দলীয় 25 রানেই হারাতে হয় 3 উইকেট। এরপর 2 দফায় বৃষ্টি আসলে খেলা নেমে আসে 26 ওভারে। মিডল অর্ডারে অক্ষর প্যাটেল এবং KL রাহুলে 30 পেরোনো ইনিংসের সুবাদে 100 রান পার করে ভারত শেষ থেকে 19 রানের ইনিংস খেলেন নীতিশ কুমার রেড্ডি। নির্ধারিত 26 ওভারে 136 রানে থামে ভারতের ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে শুরুতে ট্রাভিস হেড এবং ম্যাথিউ শর্টের উইকেট হারায় অস্ট্রেলিয়া। যদিও অধিনায়ক মিচেল মার্শের অপরাজিত 46, জশ ফিলিপের 37 এবং ম্যাট রেনশর 24 রানে জয় নিশ্চিত হয় অজিদের। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। ইউটিউবে এখন টেলিভিশন দেখুন youtube.com/c/ekhon tv-তে।